নাগরিকত্ব মামলা ওয়াজ ডিফারেন্ট ইস্যু। নাগরিকত্ব হুম মামলার সময় তখন বলেছে হুম হুম গোলাম আজমের নাম নিয়ে না, কিন্তু জামাতের এর আগে পরে কখনোই জামাতের রাজনীতিতে ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেওয়া হয় না, এটা জামাতের কালচারে নেই। সুতরাং হুম এটা জামাতকে বিতর্কিত করার জন্যই করেছে একটা শ্রেণী বলে আমি বাবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায় ঘোষণার দিন স্পষ্ট খোলা আদালতে 100 লোক ভরা আদালতে সাংবাদিক ছিলেন অনেক, বলেছেন যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি, তারপরে 90 বছর সাজা দিয়েছে। নেজামি সাহেব, সাইদি সাহেবদের সবার সাক্ষীরা এখন বলছে যে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে। কোর্টের প্রান্ত কোর্ট প্রাঙ্গণ থেকে সাক্ষ্যকে নিয়ে গিয়ে ভারতে তাকে আটক করে রেখেছে শুক্ররঞ্জন বালি, আপনারা জানেন না। তো হুম এগুলো হুম তো একটা তামাশা ছিল। আমি এটা শুনে আমি আমি তো, আপনি নিশ্চয়ই জানেন যে আমি রাজনৈতিক ভাবে কারোর সাথে জড়িত নই কোনো সময়, কিন্তু এই স্লোগানটা যখন দিয়েছে এবং একটা বিতর্ক শুরু হয়েছে, তখন আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি পছন্দ করিনি। তখন আমি ওই দুই দলের নেতাদের কাছে জিজ্ঞাসা করেছি, একদম খুব সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কাছে, এবং ওনারা আমাকে স্পষ্ট বলেছেন, এবং ওনারা বলেছেন ওনারা এটা ওনাদের ওয়েবসাইটে দিয়েছেন, ফেসবুকে দিয়েছেন, যে এটা ওনারা বলেননি, এটা হুম ভারত ঘরানার এক শ্রেণীর কিছু লোক, তারা এটা বলেছে পরিস্থিতি জটিল করা, জামাতকে বিতর্কিত করা এবং বাংলাদেশে আবার পরিস্থিতি একটা অস্থিতিশীল করার জন্য। তারা আমাকে স্পষ্ট বলেছে এবং আমি বিশ্বাস করি তারা আমাকে মিথ্যা বলেনি, তারা হুম মিথ্যা বলে না, এটা আমি বিশ্বাস করি। তো তারা আমাকে স্পষ্ট বলেছে যে আমাদেরকে ওইগুলো বলেনি। অন্যান্য কেউ কেউ বলছে যে দেখেন রাষ্ট্রবিজ্ঞানী, সমস্ত সফল রাষ্ট্রবিজ্ঞানী কথা বলেছে যে যখন একটা দেশের স্বাধীনতার যুদ্ধ হয়, নট নেসেসারিলি যে ওই দেশের শতভাগ লোক এটার অপক্ষে থাকবে। হুম যে আপনাদের ওখানে যে ব্রিক্সিট হলো কিছুদিন পর পর, এখানে আপনি তো বুঝি এটা জানেন ভালো করে, ওখানে কি সবাই কি পক্ষে ভোট দিয়েছে? না হ্যাঁ না, তো দুই মত থাকতে পারে, কিন্তু যখন একটা ভূখণ্ড স্বাধীন হয়ে যায় তখন ওই ভূখণ্ডের সবাই সমান অধিকার ভোগ করে, তবে যারা হ্যাঁ অপরাধ করেছে তারা শাস্তি পাবে। হুম তো আমার বাবার বিরুদ্ধে তো 92 থেকে 94 হাইকোর্টে আমরা জিতেছি, সুপ্রিম কোর্টে 94-তে সর্বসম্মত রায় জিতেছে অ্যাপিলেট ডিভিশনের, ট্রাইব্যুনালে 16 জন তারা সাক্ষ্য দিয়েছে, আমি একা ডিফেন্স উইটনেস ছিলাম। সবখানে প্রমাণ হয়েছে যে উনি কোনো অপরাধের সাথে জড়িত ছিল। তো এখন হুম আমি কি আমার বাংলাদেশ বলতে পারবো না? আমি দেশের জন্য 30 বছর আমি আমার জীবনের প্রাইম টাইম আমি সেনাবাহিনীর জন্য দিয়েছি, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য কাজ করেছি। শতকরা কতজন দিয়েছে আমার মতে? তো আমি কি বলতে পারবো না? আমি যদি বলতে পারি তো যে কোনো নাগরিক কিন্তু বলতে পারবে যে আমার উনি তো দুনিয়া থেকে চলে গেছেন, ওনার পক্ষ হয়ে ওনার দল যায়নি, তারা আমাকে স্পষ্ট হয়ে বলেছেন। তো এবং তারাই আমাকে বলেছে যে এটা পতিত সরকারের কোন একটা খণ্ড, তারা এটা এখানে করেছে, একটা পরিস্থিতি পুরোটাই করেছে। বা এটা এমনও তো সবার হইতে ভাবনা। পারে ওনার প্রতি অতিরিক্ত মানে অতিরিক্ত ভালোবাসা থেকে কেউ এটা করেছে, মানে ওনার প্রতি ভালোবাসা থেকে দলে না, তো ওনারা তো দলীয় ভাবে ওনারা, হ্যাঁ, অতিরিক্ত ভালোবাসা থেকে কোনো কর্মী টর্মী হয়তো বলে থাকতে পারে, কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন আমাদের দলীয় ভাবে আমরা কিছু বলিনি, আমাদের কেউ বলেনি। যদি ওনারা এটা প্রতিবাদ না করতো তাহলে এটা বিশ্বাস করার কারণ ছিল যে আবেগ থেকে কোন বলেছে। আমার বাবার জন্য আবেগ তো, আপনি নিশ্চয়ই দেখেছেন 2016 সালে পৃথিবীতে এত ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কিনা আমি জানি না, ওনার সেই হুম স্বাধীনতার পর থেকে ওনার নামে এত অপপ্রচার, তারপরে মানুষ এগুলো আসলো, এগুলো কি মানুষকে পয়সা দিয়ে আনা হয়েছে? আমি হজ করতে গিয়েছি, আরাফার ময়দানে মানুষ তখন আল্লাহ ছাড়া কোনো কিছু চিন্তা করে না, ওখানে মানুষজন আমার বাবার ছেলে হিসেবে আমাকে জড়িয়ে ধরেছে, কেঁদেছে, কপালে চুমু দিয়েছে, হাতে চুমু দিয়েছে। এই ভালোবাসা তো হুম কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, 1000 কোটি টাকা কিনে পাওয়া যাবে না। ওই আগস্ট মাসে প্রতি বছর কাঁদো বাঙালি কাঁদে বলে ওদেরকে কাঁদাতে হয়। আমার বাবা যখন মারা গেছে মানুষ যেভাবে অঝোর ধারায় কেঁদেছে, মানুষ, অনেকে বাবা মা মরলে হয়তো এত কাঁদে না। এই ভালোবাসাটা তো উনি অর্জন করেছেন। এই ভালোবাসাটা যদি কেউ বলে থাকে এটা ভিন্ন কথা, কিন্তু ওনারা বলছেন ওনাদের দলের কেউ বলেন। অতিরিক্ত না বললেও হয়তো ভালোবাসা থেকে বলেছে, কারণ ওনার ওনার জনপ্রিয়তা তো এখনো অনেকের কাছে আছে, মানে অনেক বেশি জনপ্রিয়তা আছে। তো সেই ভালো লাগা ভালোবাসা থেকেও তো বলতে পারে, হয়তো বা এটা দল থেকে বলেনি, কিন্তু অন্যান্য দলরা হয়তো এটাকে দলীয়ভাবে স্লোগান হিসেবে দেখে এটাকে নিয়ে বিতর্ক তৈরি কে হয়েছে। বলেছে আমি কিন্তু জানি না, কে বলেছে আমি যেহেতু জানি না নিশ্চিত ভাবে আমি এটা অনুমান করে বলতে পারবো না। ওনার দল থেকে যেটা বলা হয়েছে, আমি জিজ্ঞাসা করেছি দলের সেক্রেটারি জেনারেলকে, ব্যক্তিগতভাবে হজে দেখা হয়েছিল, শিবিরের কেন্দ্রীয় সভাপতির সাথে আমার হজে দেখা হয়েছিল, আমি দুজনকে জিজ্ঞাসা করেছি যে এরকম যে আপনার এগুলো স্লোগান কারা দিল, ওনারা বলছে আমরা আমাদের ফেসবুকে স্পষ্ট বলেছে এগুলো আমরা দেইনি, এটা অন্যরা দিয়েছে পরিস্থিতি একটা জটিল করার জন্য। হুম এবং এটা কয়দিন পর পরে কিন্তু মানে আপনার আমরা একটা দেখি। জিনিস দেখেন, জামাতের এই এতদিনের রাজনীতির যে একটা কালচার, কোনোদিন কি ব্যক্তি হুম কেন্দ্রিক কোনো স্লোগান হয়েছে? না, আমরা আপনি শুধুমাত্র এই শুনেছেন? গোলাম আজম
নিয়ে একটা ব্যক্তিকেন্দ্রিক স্লোগান দেখি আর কি, গোলাম ওনার আজমের ওনার যেমন নাগরিকত্ব, ওনার নাগরিকত্ব মামলা ওয়াজ ডিফারেন্ট ইস্যু। নাগরিকত্ব মামলার সময় তখন বলেছে গোলাম আজমের নাম নিয়ে না, কিন্তু জামাতের এর আগে পরে কখনোই জামাতের রাজনীতিতে ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেওয়া হয় না, এটা জামাতের কালচারে নেই। সুতরাং এটা জামাতকে বিতর্কিত করার জন্যই করেছে একটা শ্রেণী বলে আমিও বিশ্বাস করি। আপনার কি মনে হয় না এ প্রজন্মের কাছে অনেকের কাছে এখনো সেই গোলাম আজম একটা আদর্শ ব্যক্তি, যার জন্য সেই ভালোবাসা থেকে তারা নিশ্চয়ই ধারণ করে এখনো দল থেকে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ অবশ্যই তারা ভালোবাসে, এবং আমাকে যে এখন আমাকে যে মানুষ ভালোবাসে, এটা আমার বাবার প্রতি ভালোবাসা থেকেই মূলত ভালোবাসাটা। আর আমার জুলুম হয়েছে ভালোবাসা একটু বেশি, কিন্তু আমার বাবার প্রতি ভালোবাসার কারণে তারা এরকম স্লোগান দিতে পারে এটা আমি জানি না। আপনি মনে করেন না বলছেন, আমি বলেছি যে আমি অনুমান নির্ভর কোনো কিছু সাধারণত বলি না। আমার আল্লাহ কোরআন নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জন্য আমি প্র্যাকটিসিং মুসলিম হিসেবে চেষ্টা করি এগুলি মেনে চলার। আমি অনুমান নির্ভর কোনো কিছু বলি না। তো আপনার কি মনে হয় যে এখন এই যে জামাত ইসলামের সাথে আপনার এখন কিরকম সম্পর্ক, সামনে একটা ইলেকশন, সেই ইলেকশনে আপনাদের পরিবার থেকে কেউ থাকবে কিনা? রাজনীতি আসলে কোন পরিবার কেন্দ্রিক নয়, দুঃখজনক ভাবে আমাদের দেশে। আপনি যে ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে বলেন কয়েকজন রাজনীতিবিদের নেতা উত্তরের রাজনীতিতে সংযুক্ত হচ্ছে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা রাজনীতি, যাদের, আমার তো 5 ভাই ইংল্যান্ডে থাকে, আপনি যে দেশে আছেন উনি দেশে আছে, ওনাদের কোনো সুযোগই নেই। আর আমি ব্যক্তিগতভাবে গতকালকেও আমার এনটিভিতে একটা লাইভ প্রোগ্রাম হয়েছে, আমাকে এই প্রশ্নটা করেছিল। আমি বলেছি যে আমি রাজনীতি করবো না, এমন কোনো পণ করিনি আমি। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমার কাছে সুস্থ মনে হয় না। সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে চর্চা নেই। আমি এই মুহূর্তে রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তাও করছি না। যদি ভবিষ্যতে কখনো আমি মনে করি যে হ্যাঁ, রাজনীতি ধারা এখন সুস্থভাবে চলছে, আমাদের যে কালচার, একজন একজন গালি দেওয়া, একজন একজন চর্চা করা, পরচর্চা, পরনিন্দা, এগুলো আমাদের রাজনৈতিক কালচারে, এবং মানে সকালে এক কথা বলা, বিকালে এক কথা বলা, এই ধরনের আমার কাছে আমি পছন্দ করি না, এবং এর জন্য আমি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। যদি কখনো কালচার পরিবর্তন হয় আমাদের, আমি যদি মনে করি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তখন যদি আমার চিন্তা থাকে তখন আমি চিন্তা করব। এই মুহূর্তে আমি চিন্তা করছি না। আর আমাদের পরিবার থেকে নাই দেখে এটাতে কোনো সমস্যা নেই। জামাত একটা আদর্শ ভিত্তিক দল, এবং জামাতে একমাত্র দল যেখানে উত্তরাধিকার সূত্রে কেউ নেতা হয় না, তাদের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। আমি যদি এখন জামাতে যোগদান করিও, আমি কিন্তু অন্যান্য দলের মতো সাথে সাথে আমির হয়ে যাব না, আমাকে অনেক স্টেজ পার হয়ে আমির হতে হবে, যদি আমার যোগ্যতা থাকে এবং দলের যারা মানে নির্বাচিত করে তারা যদি মনে করে। জি বলেন। আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। জি, সরি, মিউট করা ছিল। আপনার জি কি জি মনে এখন হয় যে জামাতের সেই আদর্শ এখনো আছে, যে আদর্শটা নিয়ে আপনার বাবাদের সময় যে আদর্শটা ছিল, সেই আদর্শটা এখনো আছে, আহ নাকি কিছুটা দূরে সরে এসেছে? যেমন না, বিএনপিকে আমরা বলছি, অনেক বিএনপি ব্যাপারে বলে জিয়াউর রহমান যে আদর্শে বিএনপি গঠন করেছিল, সে আদর্শ এখন নেই। না, এখানে দুটো, একটা হলো আদর্শ আর একটা কোয়ালিটি, মান। আদর্শ থেকে বিচ্যুত হয়েছে আমি মনে করি না, কারণ সেই গঠনতন্ত্র, সেই কর্মধারা, সেই বই সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি যে সমাজে যে একটা নৈতিক অবক্ষয় হয়েছে গত 3 দশকে, মনে করেন 3-4 দশকে, এটার প্রতিফলন তো যারা জামাতে আসছে তাদের মধ্যে তো ওই নৈতিক অবক্ষয়ের প্রতিফলন তো থাকবেই। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পুরো প্রতিবেশী এলাকার মধ্যে একটা লোক ঘুষ খেত, তার থেকে কথা বলতো না। তো এখন এমন অবস্থা যে ঘুষ যে খায় না সে মাথা নিচু করে চলে। এই যে সমাজের একটা অবক্ষয় হচ্ছে গত 50 বছরে, বিশেষ করে গত 25-30 বছরে, এবং এই যে একটা ডিজিটাল দুনিয়া হয়ে গেছে, এই সবকিছুর মাধ্যমে মানগতভাবে আমি মনে করি আগের থেকে কমেছে, কিন্তু আদর্শ কোনো পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। কারণ আমার বাবা যেই দল প্রতিষ্ঠা করেছেন, যে সিস্টেম করে দিয়েছেন, একটা জিনিস যখন সিস্টেম নির্ভর হয় তখন কিন্তু লোক পরিবর্তন হলে সিস্টেম পরিবর্তন হয় না। হ্যাঁ, যুগের পরিবর্তনের সাথে কিছুটা হয়তো মডিফিকেশন করতে হয়, বেসিকটা ঠিকই থাকে, এবং আমি মনে করি বেসিকটাতে কোনো পরিবর্তন হয়নি। গুণগতভাবে হয়তো কিছুটা আগের মতো মান নেই, যদিও আমি তাদের সাথে সম্পৃক্ত সরাসরি নই, আমি বলতে পারছি না, বাট অনুমান করছি আপনার প্রশ্নের উত্তর বলতে গিয়ে। আমি এই জিনিসটুকু আমি অনুমান করতে পারি। আমার কাছে মনে হয় যেন আগে যে মান ছিল ওই মান হয়তো এখন নেই। কিন্তু অনেকেরই ধারণা যে মুক্তিযুদ্ধের বিষয়টি আসলে জামাত সেভাবে ধারণ করতে পারবে না, যেহেতু অতীতের একটা বিষয় আছে, তারপরে ক্ষমা চাওয়ার একটি বিষয় আছে, এগুলো নিয়ে একটা বিতর্ক আছে। তো সেগুলোর দিক থেকে আপনার কি মনে করেন যে নির্বাচনের সময় এই প্রসঙ্গগুলো খুব প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করেন কিনা? না, এখন মানে ক্ষমা চাওয়ার বিষয়ে আপনি যেটা বলছেন, এটা তো একটা
আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক ব্যাপার এই জন্য যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা দেশের ভূখণ্ড একটা আলাদা হয়ে যাক, এটাতে কোনো দেশপ্রেমিক কিন্তু চায় না। আজকে যদি সিলেট জেলা স্বাধীনতার ডাক দেয়, আমি তো দেশপ্রেমিক হুম হিসেবে চাবো না আমার অংশটা চলে যাক। ওনার রাজনৈতিক দিক থেকে মনে করছে, আপনি যখন যখন 1947 সালে পার্টিশন হলো টু নেশন থিওরিতে, সোহরাওয়ার্দী সাহেব এবং আপনার ফজলুল্লাহ সাহেব ওনারা তো এটার পক্ষে ছিলেন না। ওনারা তো 1940 সালে যে লাহোর প্রস্তাব দিয়েছিল ফজলুল্লাহ সাহেব, লাহোর রেজলিউশন যেটাকে বলে, ওটার মাধ্যমে কিন্তু 3টা দেশের কথা হয়েছে। ওই পশ্চিম হুম যেরকম পাকিস্তান, ওই অংশের একটা পাকিস্তান হবে। বর্তমান বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা সহ পশ্চিম দিনাজপুর, সিলেটের আসামের কিছু অংশ নিয়ে একটা একটা দেশ হবে মুসলিম প্রধান, আর ভারত একটা দেশ হবে। কিন্তু 1947 সালে ওটার না হয়ে টু নেশন থিওরি হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো, পাকিস্তান হলো, আর ভারত হলো। কিন্তু ওনারা তো পরে হুম মুখ্যমন্ত্রী হয়েছেন এই দেশে। তো রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া এক জিনিস, অপকর্মের সাথে জড়িত থাকা এক জিনিস। তো ওনারা তো কোনো অপকর্ম করেন, এটা তো বারবার প্রমাণিত হয়েছে। এই যে জামাতে যে সমস্ত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, আজহার সাহেব মুক্তি পেয়েছেন একদম নিরপরাধ সাব্যস্ত হয়ে। তার মানে স্পষ্ট যে এটা সব ফরমাইশি রায় ছিল। আমার বাবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায় ঘোষণার দিন স্পষ্ট খোলা আদালতে 100 লোক ভরা আদালতে সাংবাদিক ছিলেন, অনেক বলেছেন যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তারপরে 90 বছর সাজা দিয়েছে। নেতামি সাহেব, সাইদি সাহেব, এদের সবার সাক্ষীর এখন বলছে যে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে। কোর্টের প্রান্ত থেকে, কোর্ট প্রাঙ্গণ থেকে সাক্ষ্যকে নিয়ে গিয়ে ভারতে তাকে আটক করে রেখেছে শুক্ররঞ্জন বালি, আপনারা জানেন না? তো হুম এগুলো হুম তো একটা তামাশা ছিল। তারা যে অপরাধ করেছে এমন কোনো প্রমাণ নেই। তারা, হ্যাঁ, তারা তো কখনো বলেনি যে আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে যাইনি, যেটাকে স্বাধীনতার বিরোধিতা বলা যায় না। আমার বাবা স্পষ্ট বলেছেন ট্রাইব্যুনাল আজ গ্রেপ্তার হওয়ার আগে, যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে যুদ্ধ না করতো, যদি তারা একভাবে করতো, আমরাও মুক্তিযুদ্ধে যোগদান দিতাম। তো আমরা ভারতকে বন্ধু মনে করিনি, তারা আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে সাহায্য করতে আসেনি। তারা আসলে আমাদের ক্ষতি করবে, এই জন্য আমরা ভারতের সাহায্য নিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধ আমরা ভালো মনে করিনি। আপনি দেখেন, আমার যদি যখন এই ভারতে যেত কি হতো, মৌলানা ভাসানী হুম দেখেন বামপন্থী, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আপনি জানেন কিনা আমি জানি না। উনি আওয়ামী হুম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উনি কিন্তু ভারতে চলে গেছিলেন এবং উনি ওখানে কারাবন্দী ছিলেন। উনি কারাবন্দী ছিলেন। হুম তো বামপন্থীদের যদি এই অবস্থা, তো ইসলামপন্থীরা তো ওখানে গেলে তাদেরকে বন্দী থাকতে হতো। আর ভারত হুম এখানে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলার সুযোগ পায় না, সাহস পায় না। ভারতের যারা দালাল দোষর তারাও ইসলামের বিরুদ্ধে কিছু বলার সুযোগ পায় না। এই জন্য তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে। আপনি দেখেন 1971 সালে শেখ সাহেব কিন্তু স্বাধীনতার পরে জামাতের কাউকে যুদ্ধাপরাধী বলেনি, হুম রাজাকার বলেছে, দালাল বলেছে। হুম 2001-এর পরে তারা যুদ্ধাপরাধী ইস্যুর সামনে নিয়ে এসেছে। কেন নিয়ে এসছে? হুম কারণ তারা দেখেছে 4 দলীয় জোট যদি ক্ষমতায় থাকে, এই ভারতের গোলাম আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তো হুম ইংরেজিতে বলে, আপনি জানেন, যে গিভ দ্য ডগ এ ব্যাড নেম এন্ড কিল কিল দ্য ডগ। হুম হুম তো এখন হুম এই জোট ভাঙতে হলে তারা দেখেছে জামাতকে একটা ব্যাড নেম দিয়ে জামাতকে ধ্বংস করতে হবে। সেইটা তারা করেছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, জামাতকে যুদ্ধপরাধীর নাম দিতে। কোথায়, যখন 1991 সালে প্রথম কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো এরশাদ সরকারের পতনের পরে ফেব্রুয়ারি মাসে, তখন আওয়ামী লীগ জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপির পদ অফার করে ক্ষমতা দেওয়ার জন্য জামাতের সমর্থন চেয়েছে। তখন জামাত যুদ্ধপরাধী ছিল না। 80 দশক জন রাজনীতি করেছে, জামাত যুদ্ধপরাধী ছিল না। না, হুম 91-96 বিএনপি সময় যখন জামাত এবং আওয়ামী লীগ একসাথে কেয়ারটেকার জন্য আন্দোলন করেছে, তখন যারা যুদ্ধপরাধী ছিল না। যখন 96-2001-এর সময় যখন 4 দলীয় জোটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে 4 দলীয় জোট কাজ করা শুরু করলো, তখন তো জামাতের যুদ্ধপরাধী বলেনি। এটা সব হুম ভারতের প্রেসক্রিপশনে করেছে তারা। স্বাধীনতা 30 বছর পরে যাদেরকে শেখ সাহেব যুদ্ধপরাধী বলেননি, কোন সরকারই বলেনি, 30 বছর পরে তারা যুদ্ধপরাধী করেছে। অথচ 195 জন তালিকাভুক্ত যুদ্ধাপরাধীকে তারা সিমলা চুক্তির মাধ্যমে 1973 সালে ছেড়ে দিয়েছে। হাস্যকর হুম ব্যাপার। তো আমরা তো ইতিহাস কম জানি, আমরা জানি না, আমরা এই জন্য হুজুগে মাতি আমরা সবাই। এগুলো যদি আপনি বলেন, আপনি আমাকে বলেন কোন যুক্তি থেকে জামাত যুদ্ধাপরাধী বলতে? জামাত অপরাধ করে থাকলে প্রমাণ নাই কেন? শেখ সাহেব তো দালাল আইন করেছিলেন। ওই দালাল আইনতে কাউকে কোনো বিচার হয়নি, কারণ কারো যখন কোনো হুম প্রমাণ পাওয়া যায়নি। এগুলো সমস্ত অপপ্রচার। গোয়েবলস এর থিওরি আপনি জানেন, টেল 100 টাইমস এন্ড ইট উইল বিকাম ট্রুথ। হিটলারের গোয়েবলস থিওরি তারা অ্যাপ্লাই করছে।